বর্তমান সরকারের প্রথম ৬ মাস পূর্ণ হচ্ছে আগামী ১৬ই আগস্ট। একই সঙ্গে শেষ হচ্ছে সরকার ঘোষিত ১৮০ দিনের কর্ম পরিকল্পনার সময়সীমা। ৬ মাস পুরো মেয়াদের তুলনায় কম হলেও সরকারের অগ্রাধিকার, কাজের গতি এবং প্রাথমিক সাফল্য ব্যর্থতা বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, প্রশাসন ও দুর্নীতি দমন এসব ক্ষেত্রে সরকার কতটা এগিয়েছে, কতটা বাস্তবায়ন হয়েছে সরকারের প্রতিশ্রুতিগুলি, কোথায় সাফল্য, কোথায় ঘাটতি, আর আগামী ৬ মাসে সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কী কী, এসব নিয়ে আজকের বিজয় সংলাপ। আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব রাশেদ খান এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব মুস্তফা কামাল। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় সরকারের ৬ মাস অর্জন ও আগামীর চ্যালেঞ্জ। প্রথমেই আমি শুরু করতে চাই জনাব রাশেদ খান, আপনাকে অভিনন্দন অনেকবার জানানো হয়েছে আপনার এই অবস্থানের জন্য। আসলে শুরুতে একটু জানতে চাই, সরকার বলেছিল প্রথম ১৮০ দিন হবে দৃশ্যমান পরিবর্তনের সময়। কি কি আসলে দৃশ্যমান হলো এই ১৮০ দিনে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে এবং ভাইয়ের কাছে সরকার কতটুকু করতে পেরেছে আর কতটুকু আসলে করতে পারেনি তার সব কিছুই দৃশ্যমান। দেখেন, সরকার যে বিষয়গুলোতে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে সামাজিক নিরাপত্তা এবং এই সংক্রান্ত অনেকগুলো কর্মসূচি, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, এছাড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যে বাজেট ঘোষণা করা হয়েছে, অনেকেই বাজেট নিয়ে আলোচনা করছে, কিন্তু এই বাজেটে প্রায় ৬০টি নিত্যপণ্যের দাম কিন্তু কমানো হয়েছে এবং এই বাজেট বলা যায় যে ব্যবসা বান্ধব একটি বাজেট। ভ্যাট ট্যাক্সের পরিমাণ কমানো এবং দেশীয় শিল্প ব্যবস্থাকে সাপোর্ট করা, অর্থাৎ সরকার এখনো পর্যন্ত জনমুখী কার্যক্রম পরিচালনা করছে। হ্যাঁ, যারা আমাদের অপোজিশনে আছে তারা তো কখনোই সরকার সফল হোক তারা চাইবে না। যেমনিভাবে আওয়ামী লীগ চায়নি বাংলাদেশে ভোট হোক আর বিএনপি ক্ষমতায় আসুক, জনগণের ভোটে যে সময় বিএনপি ক্ষমতায় এসেছে তখন আবার বিএনপির সাথে থেকে একসময় রাজনীতি শিখেছে জামাত ইসলাম বা রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই জামাত ইসলাম এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তারা এই সরকারকে ব্যর্থ মনে করছে। দেখেন, জনগণ যতক্ষণ না পর্যন্ত সরকারকে ব্যর্থ মনে করে ততক্ষণ পর্যন্ত কোনো সরকারই আসলে ব্যর্থ হয় না। এই যে উত্তরাধিকার সূত্রে যে সমস্যা বা সংকটগুলো বিএনপি সরকার পেয়েছে, এটি কি সরকার চাইলেই ৬ মাসের মধ্যে সব সমাধান করতে পারবে? আমি মনে করি এটি যারা সচেতন মানুষ তারা আসলে অনুধাবন করতে পারছে যে জালিমশাহী সরকার ১৬ বছর ক্ষমতা দখল করে রেখেছিল এবং ১৮ মাসে যে কাঙ্ক্ষিত পরিবর্তন হওয়ার কথা ছিল এর অধিকাংশই হয়নি, যে কারণে বিএনপি সরকারকে এর খেসারত দেওয়া লাগছে। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, যে উন্নয়ন মানে ৬ মাসে যে দৃশ্যমান পরিবর্তন, এখানে উল্লেখযোগ্য ২টি পরিবর্তন কি মনে হয় আপনার কাছে? না, আমি তো আগেই আপনাকে বলেছি যে ১৬ বছরের যে সংকট এবং উত্তরাধিকার সূত্রে অনেক কিছুই আসলে বিএনপি পেয়েছে সমস্যা, সেই সমস্যাগুলো এখন সমাধান করে আসলে মূল লক্ষ্য এবং সেগুলো সমাধানে আমাদের সরকার প্রধান থেকে শুরু করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ তারা কাজ করে যাচ্ছেন। যেমন দেখেন, এই যে কৃষকদের পাশে দাঁড়ানো, তাই না, কৃষি ঋণ মওকুফ করা, এরপরে আপনার এই যে সামাজিক সমতা বা ভারসাম্য আনয়নের জন্য আপনার ফ্যামিলি কার্ড দেওয়া, এরপরে কৃষি কার্ড দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন যে ইন্টারিমের সময় প্রতিনিয়ত মব হতো, অন্তত মব অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ করা গেছে। হ্যাঁ, ২-১টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু মবটা তো মোটামুটি যেটা আমরা ইন্টারিমের সময় দেখেছি ওইটা তো বন্ধ করা গেছে। এছাড়া ইন্টারিমের সময় অনেককে নির্বিচারে আবার বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে। এখন কিন্তু সেটা হচ্ছে না, বরং বিভিন্ন জায়গায় যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে আসলে একজন আওয়ামী লীগ করতো কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই ধরনের বড় কোনো অপরাধী না, তার নামে ওই যে মামলা বাণিজ্য হয়েছিল, তাই না, সেই বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় এবং প্রকৃত অপরাধীদের বিচার করা যায় সেই কাজটি করা হচ্ছে। এমনকি
এই যে গণহত্যার যে বিচার, সেই বিচারটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ আপনার কাছে আমি শেষ রাশেদ করি, ভাই, আমি একটু শেষ করি 1 মিনিটে। ছোট করে, হ্যাঁ। গণহত্যার বিচারটা ত্বরান্বিত হয়েছে। দ্রব্যমূল্যর দাম আসলে অনেকে প্রত্যাশা করেছিল যে যেহেতু বাজেটটা বড়, হয়তো দামটা বেড়ে যাবে। এখনো পর্যন্ত মোটামুটি সহনশীল আছে। সহনশীল। তবে এইটা বাস্তব যে এখন পুরো পৃথিবীতে কিন্তু জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুৎ সংকট। শুধুমাত্র আমাদের দেশের অপোজিশন যদি দেখে যে আসলে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আসলে এই সংকটটা হয়েছে, তারা কি ভুলে গেছে যে আওয়ামী লীগের সময় লোডশেডিং হতো, আওয়ামী লীগের সময় সংকট ছিল, আওয়ামী লীগের সময় কথা বলা যেত না? আচ্ছা, যারা বলছিল প্রয়োজনে আপনার এক বেলা খেয়ে 2 বেলার টাকা দিয়ে আমরা অস্ত্র কিনবো, ভারতের সাথে যুদ্ধ করব, বলছিল না? হ্যাঁ। তারা এই যে জাতীয় সংকট, জাতীয় সমস্যা, সেটি সমাধানে কেন বলছে না যে আমরা প্রয়োজনে কম খাই, আমরা প্রয়োজনে সবাই মিলে এগিয়ে আসি, এই যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, লোডশেডিং, এটা আমরা সবাই মিলে সমাধান করি? তাদের আসলে এই সরকারকে সহযোগিতা করার কথা ছিল। সরকারকে যদি তারা সহযোগিতা করার কথা ছিল, মনোভাব থাকতো, এটা যে জাতীয় সমস্যা। আরে বিএনপি যদি বাংলাদেশ ক্ষমতায় না থাকতে পারে, আওয়ামী লীগ ফিরবে, এবং আওয়ামী লীগ ফেরার পরে জামাত এবং এনসিপির কারো পিঠের চামড়া থাকবে না। এটা কি বাস্তবতা? এই বাস্তবতা দ্বারা অনুধাবন করতে পারে না। আমি আপনার কাছে আবার আসছি। আমি একটু কামাল ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার পর্যবেক্ষণে সরকারের এই 6 মাসে সাফল্য কি, সবচেয়ে বড় সাফল্য কি, যদি উল্লেখযোগ্য কিছু বলতেন? ধন্যবাদ আপনাকে। 6 মাস সময় সফলতা বা ব্যর্থতা পরিমাপের জন্য যথেষ্ট নয়, আবার কমও নয়। যথেষ্ট নয় বলছি এই কারণে যে এর আগে যে সরকারটি ছিল তারা 15-16 বছর ক্ষমতায় ছিল, তার আগে 2 বছর ছিল 111, অর্থাৎ 18-19 বছর। ওই 18-19 বছরের তুলনায় 6 মাস বেশি। আবার এই যে ইন্টারিম প্রায় 18 ছিল 20 বছর, অর্থাৎ 20-21 বছর। কিন্তু নমুনার কিছু বিষয় আছে। নমুনা হচ্ছে, নমুনার মধ্যে এক বিশাল বৈপরীত্য। প্রধানমন্ত্রী কাজে কর্মে যে পরিমাণ গতিশীল, বলা চলে তিনি দৌড়াচ্ছেন, কিন্তু তার যে পরিষদ বা যে অ্যাসোসিয়েট বা যে সহকর্মী, তারা ওই তুলনায় বলা চলে হামাগুড়ি দিচ্ছেন, অথবা মাঝে মধ্যে দৌড় দিয়ে ওনার গাড়ির আগে চলে যাচ্ছেন, ওইটা আরেক দৌড়। কিন্তু কাজে কর্মে কিন্তু তারা হামাগুড়ি দিচ্ছেন, দৌড়টা সঠিক জায়গায় হচ্ছে না। এই কারণে দেখা যায় প্রধানমন্ত্রী যদি 3 হাত আগান, তাদের কাজকর্মে ওনাকে 4 হাত পিছিয়ে যেতে হয়, 6 হাত আগাতে হবে। অর্থাৎ তিনি একাই দৌড়াবেন, তারা সব দায়িত্ব ওনার হয়ে গেছে। বাংলাদেশের বাস্তবতা কি? রাশেদ ভাই যেভাবে বিশ্লেষণ দিলেন, সেটা হচ্ছে নৈতিকতার প্রশ্নে, উপলব্ধির প্রশ্নে, আবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন। রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে যেটা হয়, পজিশনের এক ধরনের অভিজ্ঞতা, ওনার পর্যাপ্ত অপোজিশনের অভিজ্ঞতাও আছে। তো এই 2 অভিজ্ঞতা মিলালে আমরা কি দেখি, যে আপনার অফিসের সামনে একটা ম্যানহোলের ঢাকনা নাই অথবা চুরি হয়ে গেছে, আমরা অভ্যস্ত যে প্রধানমন্ত্রী কি করে, ঢাকনাটা চুরি হয়ে গেল। আমাদের অভ্যস্ততা কিন্তু এই মাত্রায়, সব কিছুতে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা। কারণ বিগত সরকারটিকে, অর্থাৎ বিগত বলতে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, ওই সরকারটির অন্যতম সর্বনাশ করেছে তাদের যে বিরোধী দল ছিল। তারা এতই সহযোগিতা করেছে, মাঝে মধ্যে ওই সরকারের পার্টও হয়ে গেছে। আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে যে মাত্রায় বন্দনা করেছে, স্তুতি গেয়েছে, ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি ওই সময়ের বিরোধী দলটি, নামে যে বিরোধী দল ছিল, তারা আরও বেশি করেছে। অর্থাৎ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করার পেছনে তাদের ব্যাপক অবদান ছিল। তো ওই তুলনায় এখনকার বিরোধী দল যে সমালোচনাটা করছে, আমরা অন্তত সমালোচনা হিসাবে নেই, এটাও সহযোগিতা। কিন্তু সহযোগিতা কিন্তু শুনতে বড় সুন্দর শব্দ। গণমাধ্যম কর্মী হিসাবে আমার আবেদন থাকবে, আপনি সহযোগিতা করতে না পারেন, অন্তত অসহযোগিতাটা না করা ভালো, ডিস্টার্ব না করা ভালো। কথায় কথায় যে একটা গালমন্দ করা, কথায় কথায় তাচ্ছিল্য করা, আপনি দেখেন গত 2 দিনের ভাষাগুলো দেখেন, এগুলো কিন্তু ভয়ানক। সরকার থেকে বলা হচ্ছে যে বিরোধী দলের ভাষায় তারা আওয়ামী লীগের আচরণ দেখছে, ভাষায়। তো বিরোধী দলের ভাষায় একটু বেশি প্রয়োগ করে, কাজ কামের তত ক্ষমতা তাদের থাকে না, ক্ষমতাটা থাকে সরকারের। আবার বিরোধী দল অর্থাৎ জামাত এনসিপি বলছে সরকারের কাজে তারা আওয়ামী লীগের স্বভাব দেখছে। তাহলে দুটো যোগ করলে কি দাঁড়াচ্ছে, যে দেশে পর্যাপ্ত আওয়ামী লীগ এখন, কারো কথায় আওয়ামী লীগ বোঝা যায়, কারো কাজে আওয়ামী লীগ বোঝা যায়।
তার মানে আওয়ামী লীগ অত্যন্ত প্রাসঙ্গিক, তারাই কিন্তু করে ফেলছেন। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, এটা যদি হয়ে থাকে যে তারা পরস্পরের মঙ্গল কামনা করে আওয়ামী লীগের বিষয়ে সতর্ক করছেন একে অন্যকে, সেটা কি ইতিবাচকভাবে নেওয়া যায়? যে তারা কেউ আওয়ামী লীগ হতে চান না, অর্থাৎ আওয়ামী লীগ বিপজ্জনক, এটা একটা গালির পর্যায়ে তারা নিয়ে গেছেন। তো সেটা তো প্রমাণ করতে হবে কাজে। কিন্তু কিছু কিছু কাজে আমরা কিন্তু এক ধরনের আওয়ামী চর্চা বা ফ্যাসিজম যেটাকে বলে দেখছি, বিশেষ করে চাঁদাবাজির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, এমনকি প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও। তো আমি যেটা বলছিলাম, দিন শেষে গিয়ে বদনামটা হয় প্রধানমন্ত্রীর। আর মধ্যপথে যাদের যা কিছু করার, প্রশাসনে করুক আর রাস্তায় করুক আর দোকান দখল করুক আর ফুটপাত দখল করুক, বদনামটা কার গাড়ে গিয়ে পড়ছে? সরাসরি প্রধানমন্ত্রীর উপর। তো এটা কিন্তু এক ধরনের ভৌতিক বিষয়। একটু যে আপনি ছোট্ট 2 হাত করে- আগালেন, হ্যাঁ, 3 হাত কারণ ভাই- পিছালেন, এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে মামদহুত, কারণ ভাই যেটা একটু- পেছনে টেনে ধরে। হ্যাঁ, একটু ছোট্ট করে জানি, আপনি যে বলছিলেন যে সমালোচনা সহযোগিতা ভেবে নিলেই ভালো হয়। জি। আচ্ছা, সমালোচনা যে আমরা সহযোগিতাই ভেবে নেব, কিছু কিছু সমালোচনা কি উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় না? যেগুলোর কথা আপনি মিন করছেন ওগুলো সমালোচনা না, ওগুলো গালমন্দ, একদম গালমন্দ, নিম্নমানের গালমন্দ। তো এই গালমন্দগুলো কিন্তু আমাদেরকে আহত করছে। আমরা যারা রাজনীতি করি না কিন্তু রাজনীতি দেখি, উপলব্ধি করি। আপনি বলছেন পরিবর্তিত বাংলাদেশ, বলছেন রূপান্তরিত বাংলাদেশ, তাহলে আপনার স্বভাবে, আচরণে, ভাষায়, এমনকি কাজে রূপান্তর তো আমরা প্রত্যাশা করব। কিন্তু যেই ভাষায় আক্রমণ হচ্ছে, দেখা যায় সকালবেলা এমন এমন আক্রমণ হয়, বিকালবেলায় আবার কোলাকুলি হয়। আপনি ক্ষণে গালাগালি দিলেন, ক্ষণে আবার কোলাকুলি করলেন, এ তো আরেক সার্কাস। এতে করে মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ হয় যে আমরা রূপান্তরটা কি দেখলাম। এই সার্কাস কি রাজনীতির জন্য হুমকি নয়? অবশ্যই হুমকি, আর যারা করছেন তাদের জন্য হুমকি। এখানে একটা কথা না বললেই নয়, আজকে যিনি প্রধানমন্ত্রী, নির্বাচনের আগেই তিনি কিন্তু একটা কথা সম্ভবত 2-3 বার বলেছিলেন সুনির্দিষ্ট করে, বিএনপির লোকজনও খুব একটা গায়ে মাখেনি। তিনি বলছিলেন যে আগামী দিনের রাজনীতি এবং নির্বাচন খুব কঠিন হবে। তখন তাদের কাছে কিন্তু এটা তত গুরুত্বপূর্ণ মনে হয়নি। যে ক্লাসে ফার্স্ট বয় তো আমরাই, সেকেন্ড হওয়ার অবস্থায় কারো নাই। কিন্তু আমরা খেয়াল করছি রাজনীতি কঠিন হয়ে গেছে, নির্বাচনও কঠিন হয়েছে, এই সাথে এখন যোগ হয়েছে অর্থনীতিও বড় কঠিন হয়ে গেছে, কূটনীতিও বড় কঠিন হয়ে গেছে। কূটনীতির যে সিনারি আমরা গত কয়েকদিন দেখছি, যে নমুনা দেখছি, যেসব ঘটনাও দেখছি, কঠিনেরও কঠিন। সেই ক্ষেত্রে কারণ ভাই, আমি আপনার এই আলোচনায় আবার আসবো, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আপনারা দেখছিলেন বিজয় সংলাপ। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সাথেই থাকুন, ফিরছে খুব তাড়াতাড়ি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় সংলাপে। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবারও ফিরছি। এবার একটু রাশেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই। রাশেদ ভাই, সরকারের প্রতিশ্রুতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে দুর্ভোগ কমানো, দ্রব্যমূল্যের যেই অবস্থান, যেই দর মানে বিশাল দরের ব্যাপার ছিল গত 2 বছরে আমরা দেখেছি, সেগুলোর পরিবর্তন, মানুষের সহনশীলতা নিয়ে আসা, সেই যে পরিবর্তনের প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতিগুলো আসলে কতটা মানুষের জন্য সহায় হয়েছে এই 6 মাসে আপনি মনে করেন? একদম ছোট করে আমি এই প্রসঙ্গটাই জানতে চাই আপনার কাছ থেকে। দেখেন, আমাদের যারা আসলে গরিব মানুষ, তারা ওই অর্থে কখনোই ভালো থাকে না। এবং যারা আমাদের ধনিক শ্রেণীর, তারা সবসময় ভালো থাকে। বাট তাদেরও আবার মানসিক কষ্ট যে আমার কেন আরও টাকা পয়সা আসতেছে না, আমি কেন আরও ভালো হতে পারতেছি না। অর্থাৎ সব মিলিয়ে আমাদের দেশের মানুষ, ধনী গরিব, কেউই আসলে ভালো থাকে না। এবং সরকারি দলের উপরে আসলে যারা বিরোধী দলে থাকে তারা কখনোই খুশি থাকে না। আচ্ছা, আজকে আমি যত কথাই বলি না কেন, সরকার যত ভালো কাজই করুক না কেন, এটা নিয়ে আমাদের অপোজিশনে যারা আছে তারা আসলে এটা মানতে পারবে না। তাদের মনের মধ্যে এক ধরনের প্রশ্ন থাকবে, আরে সে এত ভালো কাজ করতেছে, ওরে নামাইতে হবে, অন্যথায় আমি তো আগামীতে ক্ষমতায় যেতে পারবো না। অর্থাৎ সরকার ভালো করলে পছন্দ হয় না, আবার খারাপ করলে তো পছন্দ হবেই না, স্বাভাবিক, তাই না?
দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের পুনর্গঠন। আচ্ছা, আপনি জুলাই জাতীয় সনদ নিয়ে আর গণভোট নিয়ে সারাক্ষণ বক্তব্য রাখতেছেন। তো এই জুলাই জাতীয় সনদ এবং গণভোট, যেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে, তো এইটা নিয়ে আন্দোলন করে আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণা সেটা আরও প্রচার করলেন, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা শ্রদ্ধা করি এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার আগে আমাদের কাছে আরও বেশি সম্মানিত ছিলেন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার কারণে তার আগের যে সম্মান সেটা আরও বেশি কমে গেছে। বরং তিনি যেভাবে জাতির কাণ্ডারি হিসেবে, আমাদের জাতির গার্ডিয়ান হিসেবে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পরে সবার শ্রদ্ধার জায়গায় ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে এই যে নোট অফ ডিসেন্ট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করার মধ্য দিয়ে বাদ দিয়ে, এবং যে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম যেখানে আসলে নোট অফ ডিসেন্ট ছিল, এরপরে এই আদেশ জারি করে বাদ দিয়ে দিল। এই যে প্রতারণা, এই প্রতারণা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে করেছেন। এক, দ্বিতীয়ত হলো গণভোট অধ্যাদেশ, 4টা প্রশ্ন 1টা উত্তর, এইটা নিয়ে তিনি জাতির সাথে প্রহসন করেছেন। তো সব মিলে আমাদের অপোজিশনে যারা আছে তারা আসলে এখন আর রাজনীতি করার ওই ধরনের কোনো ইস্যু পাইতেছে না, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া যে বাকি প্রতারণা সেইটাকে পুঁজি করে তারা এই মুহূর্তে সরকারকে হুমকি ধামকি দিতেছে। আচ্ছা, ভাই যেটি বলছিলেন, দেখেন যে যারা গালিগালাজ করতেছে, এক ধরনের অস্থিরতা সৃষ্টি করতেছে, তারা কি প্রকৃতপক্ষে সমালোচনার মধ্য দিয়ে সরকারকে শুধরানোর সুযোগ দিচ্ছে নাকি সরকারকে সহযোগিতা করছে? দেখেন, গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ সরকারকে সহযোগিতা করা, আর সরকারকে হুমকি দেওয়া, গালিগালাজ করা, অস্থিরতা সৃষ্টি করা, সচিবালয়ে মব সৃষ্টি করা, এটা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নমুনা এবং প্রচেষ্টা। এই মুহূর্তে জামাতে ইসলাম এবং এনসিপি তারা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করছে। তারা যে প্রকৃতপক্ষে রাষ্ট্র পুনর্গঠনে অ্যাজ এ অপোজিশন তারা কাজ করবে, সেই কাজ এই মুহূর্তে আমরা দেখছি না। দেখেন, এই রাষ্ট্রকে যদি আপনি চীনের আদলে বা আমেরিকার মতন, কানাডার মতন, সিঙ্গাপুরের মতন বা কিংবা মালয়েশিয়ার মতন উন্নত করতে চান, তাহলে কি সরকারকে আপনি কাজ করতে দিবেন না? আচ্ছা, আমি ধরে নিলাম যে আমাদের গণভোট যেটি হয়েছিল, মনে করেন যে প্রতারণা করে গণভোট করেছে বা প্রতারণা করে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই জাতীয় সনদ করেছে, এরপরে কি হবে? সংবিধানটা না হয় আপনি পুনর্লিখন করবেন, তাই না? সংবিধান জাতীয় মানে আপনার তো ওই যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে, আমি ধরে নিলাম যে বিরোধী দলের সব দাবি পূরণ করলো, সরকার পূরণ করলো। আচ্ছা, তারপরে কি হবে? মানুষের মূল বিষয়টা কি? অর্থনৈতিক যে সমৃদ্ধি। এখন আপনি যদি অর্থনৈতিক সমৃদ্ধি না ঘটাতে পারেন, তাহলে তো এই জাতি কখনোই আপনার উপর সন্তুষ্ট হবে না। আমি ধরে নিলাম বিএনপি সরকারের পতন হলো, ক্ষমতা আসলে জামাত এবং এনসিপি, তারপরে তারা যদি অর্থনৈতিক সমৃদ্ধি না ঘটাইতে পারে, মানুষের যে অর্থনৈতিক মুক্তি সেটা যদি না ঘটাইতে পারে, মানুষ কি তাদেরকে ক্ষমতায় রাখবে? তার মানে কি এই মুহূর্তে আমাদের মূল সংগ্রামটা হলো দেশের অর্থনীতিকে কিভাবে আসলে সমৃদ্ধ করা যায়, সেই সংগ্রাম। এবং এই অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। অন্যথায় বিএনপি সরকার যদি কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ব্যর্থ হয়, পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে সফলভাবে দেশ চালাতে পারবে না। এই যে 16 বছরের যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সংকট সমস্যা, তাই না? এরপরে 18 মাসের যে সংকট সমস্যা, এগুলো তো বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এখন বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে, ধরে নিলাম যে জামাত, তাহলে কত উত্তরাধিকার সূত্র জন্ম নিবে? আর জামাতের তো আরও বেশি সংকট মানে সংকট অনুধাবন করবে, তাই না? সুতরাং জামাতের এই মুহূর্তে দায়িত্ব হলো বিএনপিকে সহযোগিতা করা। শোনেন, এই বাংলাদেশে জামাত ইসলাম কখনোই ক্ষমতায় আসতে পারবে না। 30 সেকেন্ডে শেষ করি। এই বাংলাদেশে জামাত ইসলাম কখনোই ক্ষমতায় আসতে পারবে না, একটা মাত্র কারণ। কারণটা হলো এই দেশের জন্ম তারা চায়নি। এই দেশে যে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র, সেটাকে আপনি ডিপ স্টেট বলতে পারেন বা অন্য স্টেট বলতে পারেন, যে নামে ডাকেন না কেন, তাদের একটা দায়িত্ব থাকে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। তাদের দলে কিন্তু বিক্রম আছে ভাই। যারা জন্ম চায়নি তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ, পতাকা নিরাপদ। চায়নি সেটা তো অতীত, এখন তো তাদের দলে বীর বিক্রম আছে। ওই দেখেন, ওই নামেই তো চলতেছে। তারা কি বলে? তারা কি দুঃখ প্রকাশ করেছে যে 71-এ আমরা ভুল করেছিলাম? এই যে প্রধান বিরোধী দল হওয়ার পরে সংসদে কি একবারও বলেছে যে আমরা ক্ষমা চাই? বরং জামাতের আমির একবার দেশের বাইরে গিয়ে, সে এইভাবে ঘড়ি দেখে বলছে যে এখন এই কয়টা বাজে, এই সময় আমি
এই কথা বলতেছি। হ্যাঁ, আমাদের অতীতের জন্য আমরা মানে এক প্রকার ইয়ার কি ছলে বলেছিল যে আমরা জনগণ যদি মনে করে আমরা অপরাধ করেছি আমরা দুঃখ প্রকাশ করছি, এইভাবে ইয়ার কি ঠাট্টা করেছিল। কিন্তু ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে জামাত ইসলাম এই স্বাধীনতার 55 বছরে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই। এবং জামাত ইসলাম বা শিবির যেহেতু তাদের 71-এর দায়টা আছে, নাহিদ ইসলাম নিজে বলে গিয়েছিল যাদের 71-এর দায় আছে তারা কখনোই এই দেশে ক্ষমতায় আসতে পারবে না, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। ধন্যবাদ। নাহিদ ইসলাম যতদিন জামাতের নেতৃত্বে থাকবে এই দেশে কোনো গণ অভ্যুত্থান হবে না। যদি এনসিপি জামাত ছাড়ে সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, এনসিপির নেতৃত্বে হয়তো একটা আন্দোলন হতে পারে, কিন্তু 18 মাসে এনসিপির অধিকাংশ নেতারাই যে ধরনের তদবির বাণিজ্য দুর্নীতি বন্দর কেলেঙ্কারির সাথে জড়িয়েছে, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে এনেছে, আপনার এই কারণে কাছে এনসিপিরও রাশেদ আসলে ভাই কঠিন ভবিষ্যৎ। আবারও আসবো। কামাল ভাই, রাশেদ ভাইয়ের সূত্র ধরে কথার সূত্র ধরে আসি, জি। জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা নিয়ে আপনার বক্তব্য কি? এবং আপনার সাথে একটু যোগ করি, সরকারের সবচেয়ে বড় ঝুঁকি কি এখন মনে করেন, এবং ভারতের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কে যদি ভালো হয় তাতে আমাদের কি লাভ, যদি মন্দ হয় আমাদের কি ক্ষতি, আপনি যদি একটু বলেন। এখানে বিষয় তিনটা। একটা হচ্ছে যে সরকার সমস্যা চিহ্নিত করতে পেরেছে কিনা, পেরেছে, অতএব পজিটিভ দিক। এই মুহূর্তে তো দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তো কর্মসংস্থানের ভাণ্ডারটা কোথায় হবে, কাজের ক্ষেত্র যখন তৈরি হবে। আর এক শব্দে বললে বিনিয়োগের প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী কিন্তু খেয়াল করবেন প্রত্যেকটা বক্তব্যেই কোনো না কোনোভাবে বিনিয়োগের কথা আনছে। চায়না সফর সেটা আসছে। তার প্রত্যেকটা সফরের মধ্যে বিনিয়োগের একটা বিষয় আছে, অর্থাৎ তার কূটনীতির মধ্যেও একটা অর্থনীতি আছে। তো আপনার যদি বিনিয়োগ না থাকে নিয়োগও হয় না, নিয়োগ আর বিনিয়োগ কিন্তু সমান্তরাল। সমান। কর্মসংস্থানের প্রশ্ন তো ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে যেটা একটা আশা ভরসা ছিল মানুষের, যে তিনি অর্থনীতির একজন কাণ্ডারি, বিশ্বখ্যাত মানুষ, ওনার আশপাশে অর্থনীতির বড় বড় শিক্ষক ছিলেন, যে তারে সামনে রেখে নিজেও তো অর্থনীতিবিদ, নিজে অর্থনীতিবিদ, যে বাংলাদেশের অর্থনীতিতে একটা সমৃদ্ধি আসবে। তিনি কিন্তু ওই আশাও দেখিয়েছিলেন যে এত বিনিয়োগ আসবে যে আমরা জায়গা দিতে পারবো না, পাইপলাইন ফেটে যাচ্ছে, অনেক চিঠি আসছে, অনেক দরখাস্ত চিঠি আসছে, আসছে, অনেক দরখাস্ত আসছে, কিন্তু আমরা দেখলাম শেষ পর্যন্ত কথাটা নিয়োগটা হয়। হয়নি। এরপরে আসেন, আন্দোলনটার নাম ছিল কি, শিক্ষার্থী আন্দোলন। একটু পেছনের দিকে যেতে হচ্ছে এই কারণে, তখন তো এনসিপি নাম হয়নি, না। শিক্ষার্থী আন্দোলন। আবার বিএনপিও কর্মকৌশলের অংশ হিসাবে এক পর্যায়ে বলেছিল যে আন্দোলনের সাথে কিন্তু আমরা নেই, এটা শিক্ষার্থীদের আন্দোলন, বারবার শিক্ষার্থী শিক্ষার্থী। এই গত ইউনূসের 1.5 বছর ও শিক্ষার্থীরা কে কোথায় আছে, কেউ পরের পরীক্ষাটা পাশ করেছে কিনা আমরা কিন্তু জানি না, পরের ক্লাসে উঠেছে কিনা জানি না। আমরা আলাপেই যেতে পারছি না যে শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক বিশাল এক কর্মযজ্ঞ, কিন্তু শুধু এই কলমটা আর এই কাগজটাই শিক্ষা নয়, অনেক কিছু এখানে। শিক্ষার্থীদের বিষয়ে আজ পর্যন্ত ইতিবাচক কিছু হয়নি। মাত্র 2-3 দিন আগে এসএসসির ফলাফলে কিন্তু আমরা ওই নমুনাটা দেখেছি। আপনি ভাবতে পারেন 7 লাখ শুধু ফেল করেছে। বিশ্বের কয়েকটা দেশ আছে 7 লাখ জনগণনায় ওই দেশটার মধ্যে, আর আমাদের এখানে শুধু ফেল করেছে 7 লাখ, আর পাশ করেছে কত, 11 লাখ। তো আপনি কি 11 লাখকে নিয়ে ভাববেন এখন, নাকি 7 লাখকে নিয়ে ভাববেন? বিশ্বের কোনো দেশে আমার মনে হয় ফেল করার পরে আন্দোলনের নামে যারা ফেল করে এটাও বোধহয় ওই কারবার নেই। আমাদের এখানে রিলিফের পাস আছে একটা, রিলিফের পাস মানে মাগনা পাস, অটো অটো। 72 তো পরীক্ষা দিতে কিন্তু হয়েছে, পরীক্ষার হলে যাওয়া লাগছে। হ্যাঁ, করোনা আমাদেরকে এমন এক জিনিস শিখিয়ে গেছে যে এটার পরবর্তী নাম হয়ে গেছে করোনার পাস, পরীক্ষার হলেও যাওয়া লাগবে না। এবার এসে যেটা ঘটলো এটা কিন্তু আমাদের একদিকে দুঃখজনক, আরেকদিকে কেউ বলছে যে এটাই বাস্তবতা বাংলাদেশের। তো বিশাল এই বেকাররা কোথায় যাবে? একদিকে নতুন বেকার পয়দা হলো, আবার অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে বরং একটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল চোখের সামনে। নতুন করে কয়েক লাখ বেকার তৈরি হয়েছে। আমরা কি একবারও ভাবছি ওই বেকাররা এখন কোথায় আছে? তারা কিন্তু নিরাকারে নেই, কোনো একটা আকার ধরে আছে। এগুলো ভাবনায় নিতে হবে। সর্বশেষ 2টা ঘটনা যদি আপনি যোগ করেন, আমি গণমাধ্যমের জায়গা থেকে আমি উদ্বিগ্ন। একটা বোমা ফুটেছে বরিশালে, কোথায়? আদালতের সামনে, খুব সিগনিফিক্যান্ট কিন্তু। আরেকটা উদ্ধার হয়েছে কোথায়? ঢাকার পাশে। ওখানে আবার কি ইনভলভ দেখেন, মসজিদের মাঠ,
মসজিদ, আবার বোমার সাথে একটা কোরআন শরীফও ছিল। আপনি ভাবেন তো কত উপাদান এখানে যোগ হয়ে যাচ্ছে, যে আমরা রাজনীতিও যেমন কঠিন দিকে যাচ্ছে, কূটনীতিও কঠিন দিকে যাচ্ছে। তো যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, কর্মসংস্থানের কথা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আরও সমৃদ্ধ করতে চাচ্ছেন, ওখানে আপনি দেখেন আমাদের চোখ কোন দিকে চলে যাচ্ছে, আমাদের আলোচনা কোন দিকে চলে যাচ্ছে, ঘটনার অনিবার্যতা। কিন্তু ভাবতে হবে যে বিশ্বায়নের এই যুগে কোন দেশ ছোট বড় এটা কিন্তু সাইজ দিয়ে মাপা হয় না, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে মাপা হয় না। বাংলাদেশ ভৌগোলিকভাবে খুব দামি দেশ। এই গত এক সপ্তাহে আপনি খেয়াল করে দেখুন কারা কারা এই দেশে এসেছেন বা আরও আসবেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এখানে এসে গেছেন নীরবে। তার কিছুদিন আগে পাকিস্তানের গোয়েন্দা প্রধানও এখানে এসে গেছেন। এগুলো কিন্তু আমলে নেওয়ার বিষয়। যদি বলি যে রুটিন ওয়ার্ক, অবশ্যই রুটিন ওয়ার্ক। তো রুটিনটাই সময়ে পড়লো কেন? তার উপর ভারতের যে প্রতিক্রিয়া, ক্রিয়া এবং বিক্রিয়া বাংলাদেশ নিয়ে, এগুলো কিন্তু সরকারের জন্য চ্যালেঞ্জিং। তো সরকারকে অবশ্যই যেমন সচেতন থাকতে হবে, সচেতন থাকছেও। ভারত প্রশ্নে সরকার কিন্তু খুব দৃঢ়তার সাথে মোকাবেলা করছে। এটা ঐতিহাসিক ঘটনা। ভারত প্রশ্নে ডক্টর ইউনূস কিছু চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছিলেন। এই সরকারও কিন্তু আরও একটু স্বচ্ছতা এনেছে এখানে। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর, এটা কিন্তু স্থানীয় ঘটনা নয়, আন্তর্জাতিক ঘটনা। একদম আন্তর্জাতিক মানের ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর। আবার এখন আলোচনা আছে ভারত নিয়ে, এরপরে তিনি যাবেন জাতিসংঘে। অর্থাৎ বাংলাদেশের একটি ঘটনা কিন্তু এখন স্থানিক ঘটনা নয়, আন্তর্জাতিক ঘটনা। তো বিরোধী দলেরও কিন্তু এখানে উপলব্ধি করার আছে। যদি মনে করে যে সরকার এগুলো সামলাতে পারবে না, তাহলে তাদের জন্য কিন্তু ভালো খবর নেই। একদম ছোট্ট করে একটু কামাল ভাই জানতে চাই, ভারতের সাথে আমাদের কি আসলে সুসম্পর্ক রাখা উচিত কিনা আপনার মনে করেন? সম্পর্ক তো একটা আছেই। তো আমরা হয় কি, কিন্তু সেই সম্পর্ক আপনি বললেন যে ডক্টর ইউনূসের সময় চোখে চোখ রাখার মতো চোখে ছিল। চোখ রাখার একটা এখন সেটা প্রবণতা কি আর ভালো স্বচ্ছ। এখনো চোখে চোখ আছে। ঘড়ির কাঁটা মেপে হচ্ছে কার ঘড়িতে কে সময় দেখে, কার আরো বেশি চশমায়, কার চোখে কে সেটা কি দেখে। প্রতিহিংসা স্বচ্ছতা নেওয়া উচিত বেশি। নাকি বন্ধুত্ব No, নিয়ে আসা উচিত? অবশ্যই আমরা বন্ধুত্ব তো নামক আস্তে ব্যবহার করে ফেলি। আমাদের স্লোগান আছে একটা কূটনীতিতে, যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এগুলো শুনতে ভালো লাগে। বাস্তবতা হচ্ছে ভারত এমনই এক প্রতিবেশী, সে তার বাদ বাকি যা আছে আশেপাশে কাউকে শান্তি দেয় না। আবার বাকি যে ছোট রাষ্ট্র যাদেরকে বলা হয় আয়তন বিচারে, তারাও কেউ কিন্তু ভারতের সাথে নেই। ভারত প্রত্যেকটা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। চরম আঘাত পেয়েছে বাংলাদেশে। 5 আগস্ট শুধু আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে বললে কিন্তু আংশিক বলা হবে। ভারতেরও একটা পতন হয়েছে এখানে। তো ভারতে আপনি দেখেন এখন কি পরিমাণে টেনশন দিচ্ছে আমাদের দিকে। তো এটা ভারতের দায়িত্ব, কারণ গোলমাল পাকিয়েছে তারা। সমাধানের পথও তাদেরকে করতে হবে। যখন সন্দেহ এসে যায়, আপনি দেখেন ত্রিবেদী সাহেব মিষ্টি মিষ্টি কথা বলছেন, আন্তরিকতার কথা বলছেন, এমনকি বলছেনও, ভেঙ্গে চুরে বলছেন যে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব হবে। খুব দামি কথা কিন্তু। তার মানে হচ্ছে কিছুটা কাফফারা দেওয়ার হয়তো বা একটা নিয়ত তাদের আছে। কিন্তু ওই যে সংশয় আছে, আপনি ভালো কথা বললো, আমি ভাবি যে ভালো কথাটা আজকে বললেন কেন, মতলবটা কি, এটার আশপাশে কি উদ্দেশ্য আছে, এটাই বাস্তবতা। তো এরকম জায়গায় আমরা যে কূটনৈতিকভাবে উত্তীর্ণ হয়েছি এটা তো স্পষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন যান, তিনি তার মতো করে চীন গেছেন। আপনার এখানে উল্লেখ করতে হয়, সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার সর্বশেষ সফর ছিল চীন। রাশেদ ভাইয়ের বোধহয় তখন মনে আছে, তখনকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে না, চীন সফরে যাও, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়াতে ভারত কোনো আপত্তি করে নাই। আপনি ভাষার অবস্থা দেখেন যে আমি কোথায় সফরে যাব এটা ভারত মাইন্ড করলো কিনা। তো আমাদের প্রধানমন্ত্রী তো স্মার্টলি চীন সফর করেছেন। এরপরও কূটনৈতিক কৌশলের অংশ হিসাবে পথে একটা যাত্রা বিরতি দিয়েছেন যা মালয়েশিয়ায়। জি। তো চীন সফরের পুরোটা কিন্তু অর্থনৈতিক ফাংশন শুরু হয়ে গেছে। কারো কারো একটা আশঙ্কা ছিল যে চীনের সাথে বাংলাদেশের মিতালে যদি আরেকটু হয়ে যায়, যুক্তরাষ্ট্র গোসা করে কিনা। সেটাও কিন্তু সামলিয়েছেন, একমুখী করতে পেরেছেন। সামনেও বাংলাদেশকে পারতে হবে। আমি 30 সেকেন্ডে শেষ করে ফেলি। বিএনপিকে পারতে হবে এই কারণে, যন্ত্রণা পোহানো অর্থাৎ খাদের কিনার থেকে দেশকে টেনে আনার দৃষ্টান্ত কিন্তু বিএনপির অনেকবার আছে। সেটা যে 76-77 বলেন, অস্থিরতার মধ্য থেকে দেশকে টেনে তুলেছে, অসম্ভব ছিল যেটা ধারণার বাইরে। আবার 91-তে এরশাদ পতনের পর আবার দেশকে টেনে তোলা,
এবার বিপ্লব অথবা অভ্যুত্থানের পর থার্ড টাইম বিএনপি পড়েছে ওই খাদে অথবা খাদের সেখান কিনারে, থেকে উঠে আসবে না, হ্যাঁ উঠে আসতে হবে। উঠে আসবে, কারণ সেটাই 6 প্রত্যাশা। মাসের সরকার নয়, কিন্তু যদিও বলছি এই সময়ের জন্য 6 মাস, হ্যাঁ বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা আছে 6 রাষ্ট্র মাসটা কেবল পরিচালনা। শুরু। ধন্যবাদ কামাল ভাই। দর্শক, আপনারা দেখছিলেন বিজয় সংলাপ। আমরা ফিরবো আবারও। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় সংলাপে। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবারও ফিরছি। আবার শুরুতেই রাশেদ ভাই, রাশেদ খান। রাশেদ খান, আমি একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের কেমন ছোট্ট করে জানতে চাই, আমরা সরকারের 6 মাস অতিক্রম করব আর 3 দিন পরেই। আগামী 6 মাস সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং মনে হয় আপনাকে? এই মুহূর্তে কিন্তু এই 6 মাসে কিন্তু শেখ হাসিনা আসবেন সেরকম একটা কথা আছে, জামাত সরকার পতন করবে এরকম একটা বিষয় আছে। এই যে চ্যালেঞ্জটা কিভাবে নিচ্ছে সরকার? দেখেন, ছোট করে। সরকারের প্রতিটা দিনই চ্যালেঞ্জিং। কারণটা হলো একদিকে আওয়ামী লীগ আর একদিকে জামাত এনসিপি, এবং তাদের উভয়ের ভাষা একই রকম। তার মানে সরকারকে খুব সতর্কভাবেই কাজ করতে হচ্ছে, এবং আমরা আশা করি যে আমাদের সরকার এই সাবেক যে স্বৈরাচার আর যারা দল হিসেবে বর্তমানে ফ্যাসিস্ট হয়ে উঠছে, যারা বিরোধী দলে যাওয়ার পরে মজলুম থেকে জালিম হয়ে উঠছে, এদের উভয়কে ইনশাল্লাহ সতর্কভাবেই আমরা মোকাবেলা করতে পারবো, এবং তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র সেটাও আমরা ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। যেটি ভাই বলছিলেন যে বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করার অনেক হিস্ট্রি রয়েছে। যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে এই বাংলাদেশের হাল ধরেছিলেন, শুরুতে অনেকে মনে করছিল যে তিনি হয়তো পারবেন না, কারণ তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তিনি রাষ্ট্র বুঝেন না, তিনি হয়তো রাজনীতি বুঝেন না। এই ধরনের কথাবার্তা অনেকে ওই সময় আওয়ামী লীগের লোকজন এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু যে মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই মানুষ যে দেশকে কত ভালোবাসেন সেটার প্রমাণ তো আমরা পেয়েছি। এই রাষ্ট্রের শুরুটাই, মানে সংস্কারের শুরুটাই হয়েছে তার হাত ধরে। এই যে গার্মেন্টস শিল্প, মধ্যপ্রাচ্যের শ্রমিকদের পাঠানো, এগুলো কার উদ্যোগ? তার উদ্যোগ। আজকে যে আমরা এখনো পর্যন্ত দেশ হিসেবে টিকে আছি, কার জন্য? তার জন্য। ঠিক একইভাবে অনেকে আবার ভাবছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো একজন গৃহবধূ ছিলেন, তিনি আবার কি করবেন? তিনি কি করেননি বলেন? একজন আপসীন নেত্রী, এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা, এদেশের মা মাটি মানুষের জন্য তার যে মানে মমতা বোধ, সেটা দেশের জনগণ দেখেছে। এখন আবার অনেকে মানে বলার চেষ্টা করছে, আরে বিএনপি তো অতীতে ব্যর্থ হয়েছে, এখন কি করবে? আরে বাংলাদেশে যদি বিএনপির জন্ম না হতো, তাহলে এই বাংলাদেশ তো কবেই মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দখল করে নিত। আওয়ামী লীগ কী করেছে বলেন? আওয়ামী লীগ যেখানে নিজেই স্বীকার করছে যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে, আর আমাদের দেশনেত্রী সে ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে। এই বাংলাদেশে যদি আপনি পর্যবেক্ষণ করেন, আপনার কথা থেকে রাশিদ ভাই একটু জানতে চাই, একটা স্বাধীন রাষ্ট্র কি কখনো অন্য কোনো একটা দেশ মানে দখল করে নিতে পারে? সম্ভব এখন? এই যে আপনার বিভিন্ন দেশে যুদ্ধ হয় কেন? দখলের জন্য। অতীতে কেন হয়েছে? দখলের জন্য। এটা ভূখণ্ড দখল করা যায়, না, দেশ কি দখল করা যায়? দেশও দখল করা যায়, যায় না? সম্ভব করে তো, ইতিহাস ঘেটে দেখেন, হয়তো, তাই না? এক দেশ আর এক, মানে অতীতে তো অসংখ্য উদাহরণ রয়েছে। এখন মানে দখল বলতে সবসময় যে আসলে আপনার ওই দেশের ভূখণ্ড দখল করতে এরকম না। ওই দেশের যারা রাজনীতি করে তাদের দখল করা মানেই কি? দখল হয়ে গেল, যেটা আওয়ামী লীগের রাজনীতিবিদদেরকে ভারত দখল করেছিল ভাই। হ্যাঁ, সেটা তো করা যায়। ওই আওয়ামী লীগের মধ্য দিয়েই তো বাংলাদেশ পরিচালনা করছিল। হ্যাঁ, ভারতের আপনার বর্তমান যিনি হাই কমিশনার এসেছেন, তিনি বলেছেন আমরা ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চাই, ওয়েলকাম। এই বক্তব্যকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু কথা হলো, একদিকে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন, আসেন, ভারত সফর করেন, অন্যদিকে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিবেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এইটা তো হবে না। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে
এদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে নাকি আসলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে? যদি অতীতের নাই, তার একজন তাদের হাই কমিশনার কিন্তু বলেছিল এই দেশে আওয়ামী লীগ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই, আর এখনকার হাই কমিশনার বলছে যে এদেশের জনগণের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। মানে কি? মানে অতীতে বন্ধুত্ব করে নাই। এই যে ভারতের পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু কথা হলো রাজনৈতিক হস্তক্ষেপ, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে বিদায় নেবে, এই সিদ্ধান্ত ভারত নিতে পারবে না, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সর্বশেষ কথা 30 সেকেন্ডে হলো, অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক লাগবে। সেই সম্পর্ক হবে মর্যাদার, সেই সম্পর্ক হবে মূল্যবোধের, সেই সম্পর্ক হবে ন্যায় বিচারের, সেই সম্পর্ক হবে অবশ্যই দেশের জনগণের সাথে। বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে, বিএনপি দল হিসেবে বিএনপির সাথে সম্পর্ক হবে, বিএনপি সেই সম্পর্ক অ্যালাউ করবে না। বিএনপি তখনই অ্যালাউ করবে যখন সবার আগে বাংলাদেশের জনগণকে ভারত মূল্য দিবে, সীমান্তে পাখির মতন গুলি করে হত্যা করবে না, এইভাবে পুশিন করবে না। আর পুশিন যদি এতই ভালো লাগে, শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যেই পুশিন করেন। শেখ হাসিনা ফিরতে চায় না, ওকে, তাকে যদি পারেন আরও আগে পুশিন করেন। আমরা শেখ হাসিনাকে, আমরা মনে করি যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শেখ হাসিনাকে আমরাও ওয়েলকাম জানাবো, এবং ওয়েলকাম জানিয়ে তাকে আমরা ওই ফাঁসির কাস্টে ঝুলিয়ে ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ, যদি সে ফেরে। তবে আমার সর্বশেষ কথা হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। দেখেন, ডিসেম্বর মানে আওয়ামী লীগের তো একবার মৃত্যু হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে, দ্বিতীয়বার আওয়ামী লীগের নৈতিক মৃত্যু হবে ডিসেম্বরে। কারণ যে সময় ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, আওয়ামী লীগের যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখছে হাসিনা ফিরতেছে, আওয়ামী লীগ ব্যাক করতেছে, অতীতে 21 বছর পরে ব্যাক করেছিল, তারা দেখবে না আওয়ামী লীগ আগামীতে 100 বছরে আর ব্যাক করবে না, যদি ডিসেম্বরে শেখ হাসিনা কথা না রাখে। ধন্যবাদ রাশেদ ভাই। কামাল ভাই, আপনার কাছে একটু যাতে রাশেদ ভাইয়ের এই কথা দিয়ে আসে, কূটনৈতিক সম্পর্ক হওয়া উচিত জনগণের কল্যাণে অবশ্যই, এবং আপনার সাথে যোগ করি আগামী 6 মাস আসলে সরকারের গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো হতে পারে, কি কি হতে পারে, একটু ছোট করে আমি যদি ভলিউমটা ছোট করে আনি, যদি 6 মাস না যাই, 6 ঘন্টার কথাও বলি, আর 6 মাস তো অবশ্যই। জ্বালানি সরকারকে জ্বালাচ্ছে, দেশকেও জ্বালাচ্ছে। জ্বালানি বলতে গ্যাস, বিদ্যুৎ, তেল সহ এমনকি কয়লা পর্যন্ত। তাহলে বিএনপিকে এখানে মনে রাখার বিষয় আছে, 2001 সালে বিএনপি কিন্তু চরম নিগৃহীত হয়েছে, অনেক বদনাম সইতে হয়েছে বিদ্যুৎ সেক্টরে। আপনার বোধহয় মনে থাকার কথা, আপনার বাড়ির কাছে যাত্রাবাড়িতে একজনকে দৌড়ানো দিয়ে হয়েছিল, তার নামের সাথে সেটাও বিদ্যুৎ এবং দৌড়যোগ হয়ে গিয়েছিল। কনসার্টের কথা বোধহয় মনে আছে। সেই সাথে বিএনপির যে বদনামগুলো, সেগুলো কিন্তু আওয়ামী লীগ তার 15-16 বছর বিদ্যুৎ সেক্টরের বদনামগুলো প্রতিদিন প্রচার করেছে। এখনকার যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার নাম সহ জড়িয়ে, কিন্তু বাস্তবে দেখা গেছে বদনামগুলো ম্যাক্সিমাম ছিল বানোয়াট। এমন এমন বানোয়াট ছিল রূপকথার মতো। এখন যেহেতু আবার মৌসুম, এরই মধ্যে ঢাকায় কিন্তু ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে, মিরপুর অঞ্চলে দৌড়ানো দেওয়ার একটা কাণ্ডকীর্তি ঘটে গেছে ওখানে। দৌড়ানো মানেই দৌড়ানো, যে দুজনকে দৌড়ানো দেওয়া হয়েছে, একজন খুব জনপ্রিয় এমপি, খুব কর্মী বান্ধব, আরেকজন প্রশাসক, এই মাত্র কয়েকদিন আগে। এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়, কারণ বিদ্যুৎ নিয়ে এখন যা হচ্ছে সেটা সরকারকে একটু চিন্তা ভাবনায় না, ওইটা মানে একটু ভুল তথ্য যাচ্ছে। আমাদের প্রতিমন্ত্রী এবং হচ্ছে আমাদের উত্তরের প্রশাসক, ওইখানে তারা গিয়েছিলেন জনগণের সমস্যা সমাধান করার জন্য। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যারা আসলে পরিচ্ছন্নতা কর্মী, তাদের উপর হামলা করা হয়েছিল। তো পরবর্তীতে যারা এই কাজগুলো করেছে, তারা তো আসলে মানে তাদেরকে যদি আপনি মনে করেন যে সাধারণ মানুষ না, তারাও আরেকটি পতিত সরকারের একজন লোক। ঠিক আছে, না, পতিত সরকার কে দিয়েছে, কে মেরেছে, সরকারের একজন লোক, তার যারা কর্মীরা আছে, তারা ওই পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা করেছিল। লক্ষণটা ভালো নয় না, সেটা দৌড়ানোটা যেই দেখ, লক্ষণটা ভালো নয়, দৌড় হচ্ছে বিষয়। তো ওই ক্ষেত্রে আর রাশেদ ভাই যেটা বলছেন যে তারা সাধারণ মানুষ নয়, বাংলাদেশের বাস্তবতা বলে সময়ে সময়ে সকাল দুপুর সন্ধ্যায় কে যে অসাধারণ হয়ে যায়, এটা বোঝা কিন্তু বড় কঠিন হয়। আপনি নিজের অভিজ্ঞতা দিয়েও দেখতে পারেন। কিন্তু আপনাদের সেই নিরাপদ সড়ক আন্দোলনের কথা ভাবেন, পরবর্তীতে কোটা সংস্কারের কথা ভাবেন, বৈষম্যের অবসানের আন্দোলনের কথা ভাবেন। আপনারাও কিন্তু প্রত্যেকে সাধারণে ছিলেন, সাধারণের চেয়েও সাধারণ, আপনাদেরকে গণনায় ধরা হতো না।
আমরা একটা একেবারে সময় আপনারাই শেষ কিন্তু করব তারকা কামাল ভাই, হয়েছেন, একেবারে শেষ করব। অসাধারণ হয়েছেন। অনেক সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে একটু সতর্ক থাকা দরকার আছে। সরকারের অবশ্যই। অনেক অনেক সতর্ক তো ধন্যবাদ আমরা আছি কামাল ভাই, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ রাশেদ ভাই আমাদের আজকের আয়োজনে আসার জন্য। 6 মাস কোনো সরকারের চূড়ান্ত মূল্যায়নের সময় নয়, তবে এটি সরকারের কাজের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। 180 দিনের পরিকল্পনা শেষ হচ্ছে, এই জনগণের প্রত্যাশা, সরকারের পরিকল্পনার বাস্তবায়ন, প্রতিশ্রুতির ফলাফল, দৃশ্যমান পরিবর্তন আমরা সবসময় কাম্য করি এবং সরকার এ বিষয়ে সফল হবে সেটাই আমাদের কামনা। এতক্ষণ যারা টেলিভিশনের পর্দায় এবং অনলাইনে আজকের বিজয় সংলাপ দেখেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।